আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি দেখাতে যাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সংজ্ঞা বিস্তারিত। গত পর্বে আমরা দেখেছিলাম টেন্স তার প্রকারভেদ। আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। চলুন শুরু করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা এখন দেখছি এই টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা আমি লিখে নিলাম যাতে সহজে বুঝতে, সবাই এক নজরে সবাই একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো আমাদের অন্যান্য টেন্স বোঝার আগে এই টেন্সটা সবচেয়ে বেশি ভালোভাবে বুঝতে হবে। যদি এটা বুঝতে একটু ঘাটতি থেকে যায় তাহলে অন্যান্য টেন্স গুলাও ঘাটতি থেকে যাবে। এই টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা যে যত বেশি পারবে পরের টেন্স গুলা সহজ হয়ে যাবে। তো আমরা দেখছি এর সংজ্ঞা কি। আমাদের জানতে হবে এর সংজ্ঞা। প্রত্যেকটা টেন্সে আমাদের জানতে হবে সংজ্ঞা, বাংলাতে চিনিবার উপায়, গঠন, নাবোধক গঠন। এই গঠন, নাবোধক গঠন, এই কয়টা জিনিস, এই চারটা জিনিস আমাদের মুখস্থ থাকতে হবে। সংজ্ঞায় আছে কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এরূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। যেই কাজটা বর্তমান কালে হয় বা হয়ে থাকে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন আমি স্কুলে যাই, এটা বর্তমান কালে হয়। আমি খাই, সে ঘুমায়, তারা ফুটবল খেলে, তারা টিভি দেখে, তার বাবা ব্যাংকে চাকরি করে, তার বাবা একজন স্কুলের টিচার, তার মা বাসায় কাজ করে, আমরা সন্ধ্যায় খেলা করি, বিকেলে খেলা করি, সন্ধ্যায় পড়তে বসি, আমরা রাত্রে টিভি দেখি। এই সমস্ত কাজগুলো বর্তমান কালে হয়, যে কোনো টাইমে হতে পারে। এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাংলা চিনিবার উপায়, দেখেন প্রত্যেকটা টেন্সের এই যে কথাগুলো বললাম, প্রত্যেকটা বাক্যেরই বাংলা ক্রিয়াপদের শেষে, এই প্রত্যেকটা বাক্যের শেষটা হলো ক্রিয়া। যেমন এই ক্রিয়া শেষে থাকবে রস্যি, ই, এ, অন্তস্থ, উ ইত্যাদি ইত্যাদি থাকে বা এদের উচ্চারণ থাকে। যেমন কথাগুলো বলেছিলাম, আমি খাই, খাই বললে এখানে কি সরাসরি রস্যি পাওয়া যায়। আমরা ফুটবল খেলি, খেলি বললে কি হয়, খেলি বললে শেষে রসিকার আছে, রসিকার কি হয়, রসিকার থেকে রস্যি হয়। তারপরে আমি যদি বলি তারা নদীতে মাছ ধরে, এটাও বর্তমান কালে যে কোনো টাইমে হয়। মাছ ধরে, ধরে এখানে কি আছে, এ আছে। এই যে বলছিলাম যে এই যে এ, এই যে চিনিবার উপায়ের মধ্যে এই চারটা, এই যে এখানে এ আছে। আমরা লেখাপড়া করি, লেখাপড়া করি, লেখাপড়া করির মধ্যে কি আছে, রস্যিকার, রস্যিকারতে কি হয়, রস্যি। আশা করি সকলে বুঝেছেন। না বুঝলে আমাকে যে কোনো ভাবে এটা জানাবেন। গঠন, এটা তো গেল বাংলা চিনবার উপায়। এই বাংলা চিনবার উপায় পরে আমার এটাকে ইংলিশে এটাকে কনভার্ট করতে হবে। কিভাবে করব, আমাদের গঠনটা অবশ্যই গঠনটা জানতে হবে। গঠনের প্রথমে হলো সাবজেক্ট প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম। আমরা জানি ভার্বের তিনটা ফর্ম, সাধারণত ভার্বের তিনটা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে হবে সাবজেক্টের উপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্টের উপরে এই যে সাবজেক্ট, এই সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস সাবজেক্ট, তারপরে বাকি অংশ মানে আর যা কিছু থাকবে। যেমন আমি নদীতে মাছ ধরি, আমি নদীতে মাছ ধরি বলে কি হয়, এখানে সাবজেক্ট আমি, ধরি এটা হবে ক্রিয়া বা ভার্ব, আর নদীতে এটা হবে অতিরিক্ত অংশ, বাকি অংশ অবজেক্ট হবে মাছ। নাবোধক আমরা বিস্তারিত পরে আসতেছি। নাবোধক গঠন, আমরা যখন হাবোধক, এটা হলো হাবোধক গঠন, এই হাবোধকটা গঠনটা আমরা পারলে এটা নাবোধক পড়াটা সহজ। সাবজেক্ট, এরপর আমরা ব্যবহার করবো ডু নট অথবা ডাজ নট। ডু নট অথবা ডাজ নট, তো কখন ডু নট হবে আর কখন ডাজ নট হবে এটা আমরা দেখাচ্ছি। তা এটা মনে রাখতে হবে, সাবজেক্টের পরে ডু নট আর ডাজ নট হবে নাবোধকে। ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম এটা ঠিক থাকবে, সাবজেক্ট বসবে, বাকি অংশ বসে। আচ্ছা, এখন আমাদের খেয়াল রাখতে হবে অনেক সময়, ঠিক আছে আমাদের। আচ্ছা, এরপরে আমরা দেখছি নাবোধক গঠনটা আমরা জানার পরে এখন আমাদের জানতে হবে এই ডু নট কখন আর ডাজ নট কখন। আমাদের একটা নোট এটা লিখে রাখতে হবে, নোটটা আমি মুছে দিতেছি। এটা মুছে, এখন আমরা একটা নোট লিখি। এই টেন্সের অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি এই টেন্স লিখি, এই টেন্স এর, এই টেন্স এর সাবজেক্ট যদি
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব এর সাথে এস অথবা ইএস যোগ হয়। এই টেন্সের ক্ষেত্রে অন্য কোনো টেন্স না, এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট যদি এই সাবজেক্টটা যদি থার্ড পারসন হতে হবে, থার্ড পারসন এবং এটা সিঙ্গুলার নাম্বার হতে হবে, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে, এস বা ইএস যোগ হয়। এখন তাহলে আমাদের সাবজেক্ট আমরা চিনছি, থার্ড পারসনটা কি, এটাকে আমরা কিভাবে চিনবো? আমরা যদি পারসন কিন্তু তিন প্রকার, আমরা এখন একটু জেনে নেই। পারসন আমাদের নোটটা মনে রাখতে হবে, এই টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, এটা আমাদের মনে রাখতে হবে। এটা আমরা সবাই লিখে রাখবো অথবা স্ক্রিনশট নিয়ে রাখি। আমরা এখানে আবার বুঝতে চেষ্টা করি পারসন, যেহেতু আমাদের থার্ড পারসন বুঝেছি, আমাদের পারসন চিনতে হবে। পারসন তিন প্রকার, এটা মুছে লিখলে ভালো হয়। পারসন 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 মানে কি? ব্যক্তি। পারসন মানে ব্যক্তি। পারসন তিন প্রকার। পারসন তিন প্রকার কি কি? নাম্বার 1 ফার্স্ট পারসন। ফার্স্ট পারসনে কি কি হয়? ফার্স্ট পারসনে হবে আই ওই, ফার্স্ট পারসনে হবে আই ওই, এবং আয়ের থেকে যা যা হয় অর্থাৎ আয়ের অবজেক্ট এগুলো ফার্স্ট পারসন হয়। আমি যদি লিখি আই ওই, সাধারণত আচ্ছা আমি তুমি, তারপরে আমাকে আমাদের আমাদেরকে, এই সমস্ত জিনিসগুলো ফার্স্ট পারসন। আমরা একটু মনে রাখি, ফার্স্ট পারসন হলো আই ওই, সেকেন্ড পারসন হলো গেরা ইউ, তুমি, তোমরা, তোমাদেরকে, তোমাকে, এই সমস্ত জিনিসগুলো হলো সেকেন্ড পারসন। আই হলো কি? আমি, ওই হলো আমরা, আমি আমরা ফার্স্ট পারসন, আর তুমি তুমি তোমরা এগুলো হলো সেকেন্ড পারসন। ইউ তুমি হয়, ইউ তোমরাও হয়। আই থার্ড পারসন। থার্ড পারসন কি? আমি তুমি আমরা ছাড়া, মানে এই যে এইটি, এইগুলা ছাড়া যা আছে সব থার্ড পারসন, অর্থাৎ আই ওই এবং ইউ ছাড়া বাকি সব থার্ড পারসন। আমি তুমি আমরা ছাড়া বাকি যা আছে সব থার্ড পারসন। যেমন বোঝাই, আমি তো বুঝলামই, আমি, ওই আমরা এটা ফার্স্ট পারসন, তুমি ভাত খাও, এখানে তুমি সেকেন্ড পারসন। তারপরে আমি তুমি ছাড়া যে কোনো কিছু, যেমন বললাম আমি কামাল, মিস্টার কামাল তিনি একজন শিক্ষক, এখানে মিস্টার কামাল হবে থার্ড পারসন, কারণ কামাল কি? আমি তুমি আমরা ছাড়া। এটা একটা কলম, এইটা যে লিখলাম এটা একটা কলম, এখানে এটা কি? এটা হলো আমি তুমি আমরার ভিতরে নাই, তাহলে এটা শব্দটাও কি? থার্ড পারসন। ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। ফার্স্ট পারসন সবসময় ব্যক্তি হবে। আচ্ছা, আমরা পারসন যদি এটা বুঝে থাকি, এখন আমাদের চিনতে হবে নাম্বার। ওইখানে বলছিলাম আমরা যে ফার্স্ট পারসন কি, মানে সাবজেক্টটা হতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা পারসন চিনছি, এখন আমরা একটু নাম্বারটা বোঝার চেষ্টা করি। নাম্বার কি? সংখ্যা বা বচন। আসলে এখানে এটা হলো বচন। তো আমাদের এই ভিডিওটি একটু দীর্ঘ হয়ে যাবে, কারণ এর মধ্যে সমস্ত টেন্সের যাবতীয় খুঁটিনাটি যেমন পারসন, নাম্বার, এগুলা এটার মধ্যে নিয়ে আসছি, যাতে পরের গুলোর মধ্যে আনতে হবে না। তাই এই জন্য এটার মধ্যে যদি আমরা এই নাম্বার, পারসন এগুলা বুঝে নেই, তাহলে পরের গুলোর মধ্যে সহজ হয়ে যাবে। নাম্বার দুই প্রকার। নাম্বার অর্থ কি? আমরা জানি নাম্বার অর্থ সংখ্যা।
বা বচন অথবা কি সংখ্যা। নাম্বার 2 প্রকার। নাম্বার 2 প্রকার। নাম্বার 2 প্রকার। 1 সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার মানে কি এক বচন। বচন। নাম্বার 2 হলো প্লুরাল, PLU। প্লুরাল, প্লুরাল নাম্বার বহু বচন। বহু বচন। এক বচনের মধ্যে এখন যদি আমি বলি আমি ভাত খাই, এখানে আমি হলো এক বচন। আর যদি বলি আমরা ভাত খাই, আমরা হলো বহু বচন। আমরা ফুটবল খেলে, এখানে আমরা হলো বহু বচন। তারা ফুটবল খেলে, তারা হলো বহু বচন। সে ফুটবল খেলে, সে হলো এক বচন। এইটা একটা কলম, এইটা একটা কলম, এইটা হলো এক বচন। এইগুলো হলো কলম, এইগুলো হলো বহু বচন। হ্যাঁ, একটা পাখি, এটা এক বচন। অনেকগুলো পাখি, দুইটা পাখি, অনেকগুলো পাখি, এগুলো হলো বহু বচন। আমরা আশা করি নাম্বারটা আমাদের বোঝা হয়ে গেছে। যদি আমাদের এইটুকু বোঝা সহজ হয়ে যায়, এখন আমরা দেখব, আমরা একটা কথা বলছিলাম যে নোটের মধ্যে এই টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। আর যদি নাবোধক হয়, তখন আমরা কি করব? তখন আমরা ডাজ নট ব্যবহার করব। আমরা ভার্বের সাথে এস বাই যোগ করব থার্ড পারসন সিঙ্গুলার হলে সাবজেক্ট, আর নাবোধক যোগ করব যখন নেগেটিভ করতে হয়, তখন আমরা ডু নট ডাজ নটের ক্ষেত্রে আমরা নাবোধক, ডু নট ডাজ নট দুইটার ক্ষেত্রে আমরা ডাজ নটটা ব্যবহার করব নাবোধক করার ক্ষেত্রে। আর ভার্বের সাথে এস বেসটা উঠে যাবে। আমরা যখন উদাহরণের মধ্যে আসবো তখন সহজ হয়ে যাবে। আমাদের এতটুকু যতটুকু আলোচনা করলাম, এতটুকু যদি আমরা বুঝি, তাহলে এখন আমাদের উদাহরণ করাটা সহজ হয়ে যাবে। চলো আমরা উদাহরণে যাই। উদাহরণ আমাদের জানতে হবে বাংলা ইংরেজি দুইটাই। শুরুতেই যদি লিখি আমি ভাত খাই, এটা লিখি সহজ। ভাত, আমি ভাত খাই, আমি ভাত খাই, এটা কোন টেন্স? এটা কোন টেন্স? এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে বুঝবো? প্রথমেই বলেছিলাম সংজ্ঞাটা, একটু সংজ্ঞাটা খেয়াল করেন সবাই। কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে, সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি ভাত খাই, এটা কখন খাই? বর্তমান কালের যে কোনো সময়। বর্তমান কালের যে কোনো, এখনো বলি নাই যে সকালে, বিকেলে, রাত্রে। বর্তমান কালে আমি খাই, যে কোনো সময় খাই, যখনই প্রয়োজন হবে তখনই। বর্তমান কালের যে কোনো সময়, সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা ফুটবল খেলি, কখন খেলি? বিকেলে খেলি, সকালে খেলি, যখন প্রয়োজন তখন খেলি। বর্তমান কালের যে কোনো সময় হবে, এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে যে কাজটা করবে সে হবে সাবজেক্ট। এখানে আমি হলাম কি? সাবজেক্ট। আর ভাত হবে অবজেক্ট। যে কাজটা আমরা করতেছি, খাওয়ার কাজটা, যে কাজটা আমরা করতেছি, ভাত খেতেছি, তো এইখানে ভাতটা হবে অবজেক্ট। খাই, এটা হবে ক্রিয়া মানে ভার্ব। এখন এটাকে যদি আমরা ইংরেজি করি, আমাদের গঠন আমরা শিখছি। আরেকটা কথা আমরা চিনিবার উপায়ের মধ্যে আমরা শিখেছি, চিনিবার উপর আমরা শিখেছি আমি ভাত খাই। বাংলা ক্রিয়াপদের শেষে, সবাই একটু খেয়াল করেন, মনে করেন, বাংলা ক্রিয়াপদের শেষে রস্যি ই, রস্যি ই, এ, অন্তস্থ অ, উ, এই চারটা বর্ণ থাকবে। যদি বাংলা ক্রিয়াপদের শেষে চারটা বর্ণ থাকে আর কাজটা যদি বর্তমান কালে হয়, তখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন দেখি ক্রিয়ার শেষে আছে কিনা। রস্যি ই, এই যে রস্যি মিলে গেছে, তাই এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমাদের এটা জানার পরে আমাদের এটা ইংরেজি করতে হবে, কনভার্ট। কি করে ইংরেজি করব? গঠন শিখছিলাম আমরা। গঠনটা কি? সংক্ষেপে গঠনটা লিখি, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এটা হলো একবারে সংক্ষেপে গঠন। সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট প্লাস ডট 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 মানে বাকি অংশ। এস থেকে সাবজেক্ট, সাবজেক্ট এখানে কি? আমি, আই। গঠন অনুসারে আমাদের দরকার ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান কোনটা? এটা হলো ভার্ব। ভার্ব কি? খাই। খাই ইংরেজি কি? ইট, ই এ টি, ইট। আই ইট, আই ইট। তারপর অবজেক্ট দরকার। অবজেক্ট কি? এখানে ভাত। ভাত ইংরেজি কি? রাইস, আর আই সি ই, রাইস। আই ইট রাইস, আমি ভাত খাই। এখন আমরা পাশাপাশি আরেকটা জিনিস করি, নেগেটিভ করে ফেলি। আমি ভাত খাই, আমি ভাত খাই না। আমি ভাত
খাই না, না থাকলেই নেগেটিভ, তা আমরা এটাকে নেগেটিভ করব। যদি এটা আমরা কিভাবে বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওই যে এটাই নাটা আপাতত বাদ দিলাম, তাহলে খাই এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, না হলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, না বোধক এটা হ্যাঁ বোধক। এটা যেভাবে করছে এটা এইভাবেই আমরা শুধু গঠন অনুসারে লিখবো। সাবজেক্ট আই, তারপর আমাদের গঠনে ছিল সাবজেক্ট প্লাস ডু নট অবলিক ডাজ নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস ডট ডট ডট। এটা হলো নাবোধকের গঠন আমরা লিখেছিলাম। তো সাবজেক্ট আই, ডু নট ডাজ নট, দুটার থেকে একটা, কোনটা আনবো? ডু নট। কেন আনলাম? কারণ বলা আছে নোটের মধ্যে বলছিলাম এই টেন্সের সাবজেক্ট যদি এই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে। যেহেতু এটা থার্ড পারসন না সিঙ্গুলার, ঠিক আছে, কিন্তু এটা থার্ড পারসন না, আই হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার, আমার দরকার থার্ড পারসন সিঙ্গুলার হলে আমি ডাজ নট ব্যবহার করব, আর না হলে ডু নট। তো যেহেতু এটা থার্ড পারসন না তাই এখানে হবে ডু নট। থার্ড পারসন হলে আমি দেখতাম যে সিঙ্গুলার কিনা, যেহেতু থার্ড পারসন না সিঙ্গুলার না, সিঙ্গুলার কিন্তু থার্ড পারসন না, তাই এটা কি হবে না, ডাজ নট হবে না, ডু নট, আই ডু নট। তারপরে নিয়ম অনুসারে আমার দরকার কি, যে এখান থেকে এটা কি না বোধক করতেছি, তাহলে আমার ভার্ব আনতে হবে ইট, তারপরে আনতে হবে কি অবজেক্ট রাইস, আই ডু নট ইট রাইস, শেষ, আমার নাবোধক হয়ে গেল। আশা করি সকলে বুঝেছেন। আমি আরেকটা উদাহরণ দিই। একটা দিই, সে নদীতে মাছ ধরে, সে নদীতে মাছ ধরে, এটা কোন টেন্স? এটা কখন ধরে? বর্তমান কালের যে কোনো সময় সে নদীতে মাছ ধরে। এখানে কি আছে? বাংলা ক্রিয়াপদের শেষে ক্রিয়াটা থাকবে কোথায়? ক্রিয়া থাকবে বাক্যের শেষে। আমরা সবসময় বাক্যের শেষে খেয়াল করব, বাক্যের শেষের শব্দটাই হলো ক্রিয়া। সাধারণত 90% ক্ষেত্রে বাক্যের শেষে এটা হলো ক্রিয়া। আমরা ক্রিয়া শেষে দেখবো যে এ, রসি, অন্তস্থ অ, উ এগুলো আছে কিনা। এখানে সরাসরি ভাবে এ, অন্তস্থ ই, উ এই একটাও নাই। আছে কি? ধরে। ধরে মানে কি আমি বুঝাইছিলাম, উচ্চারণ থাকবে। ধরে কি হয়? ধর, ধর যোগ এ, ধরে। এখানে কি আছে? উচ্চারণ আছে। এই যে আমরা যদি এটাকে যুক্ত বর্ণের মতো ভাঙি তাহলে আমরা পাচ্ছি এ পাইছি। তাহলে এটা কি বুঝতে পারছি? এটা ধরে, এখানে উচ্চারণ আছে, এর উচ্চারণ আছে, তাই এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং কাজটা বর্তমান কালের যে কোনো সময় হয়। সে মাছ ধরে কি হবে? তাহলে আমরা যদি এতটুকু বুঝে থাকি, এখন আমরা ইংলিশ করব। কিভাবে করব? গঠন অনুসারে। গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস ডট ডট ডট। সাবজেক্ট এখানে সে, সাবজেক্ট বুঝতে হবে যে কাজটা করছে সে হলো সাবজেক্ট, হি হলো সাবজেক্ট। সাবজেক্টের পরে কি ভার্ব ওয়ান কোনটা? ওই যে যেটা ক্রিয়া যেটা দ্বারা আমরা চিনছি এটি হলো ভার্ব। ধরা ইংরেজি কি? ক্যাচ, CATCH, ক্যাচ। এখন আমরা নোটটাকে একটু খেয়াল করি। ওই তো আমরা বলছিলাম এই টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস হয়। সাবজেক্ট এই যে এটা হলো সাবজেক্ট সে, সেটা কোন পারসন? সেটা হলো থার্ড পারসন, কারণ আমরা থার্ড পারসন চিনে আসছি আমি তুমি আমরা ছাড়া। আমি তুমি আমরা ছাড়া যা আছে সবগুলো থার্ড পারসন। হি, এটা তো আমিও না তুমিও না, আমি তুমি আমরা ছাড়া, তাই এটা হলো থার্ড পারসন। থার্ড পারসন এবং এখন দেখি সূত্র, এখন আমাদের নিয়ম দেখবো থার্ড পারসন কিনা তারপরে সিঙ্গুলার কিনা। এটা থার্ড পারসন আমরা চিনলাম, এখন চিনি এটা সিঙ্গুলার নাকি প্লুরাল। হি একজন, হি কয়জন? হি হলো একজন, আর সে আর তারা হলো দুইজন, তাই সে হলো একজন, তাই থার্ড পারসন সিঙ্গুলার। আমার ওই নোটের মধ্যে মিলে গেছে। থার্ড পারসন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস হয়। তাহলে ক্যাচ হলো ভার্ব, এর সাথে আমি ইএস যোগ করব, হি ক্যাচেস, হি ক্যাচেস। এখন অনেকে বলতে পারবে এস এস যোগ করলাম না কেন, ইএস কেন? এটাও আরেকটু কথা, এটা আমরা পরে বলছি। হি ক্যাচেস, তারপরে আমরা এখানে এটা বুঝে নেই। হি ক্যাচেস, সে ধরে, কি ধরে? মাছ। আমার অবজেক্ট দরকার, অবজেক্ট ফিশ, FISH, ফিশ। হি ক্যাচেস ফিশ, সে মাছ ধরে। কোথায় ধরে? ওই যে অতিরিক্ত অংশ ডট ডট ডটের মধ্যে আসবে, নদীতে। আমার সাবজেক্ট এটা, ভার্ব হলো এটা, অবজেক্ট হলো এইটা, আর অতিরিক্ত অংশ ডট ডট, বাকি অংশটা বলবে নদীতে। নদীতে ইংরেজি কি? নদী ইংরেজি হলো রিভার, আর নদীতে হবে ইন দা রিভার, ইন দা RIVER। ভিডিওটা অনেক লং হইতেছে জানি, কিন্তু কেউ যদি ধৈর্য সহকারে দেখেন এবং বোঝার চেষ্টা করেন ইনশাআল্লাহ উপকৃত হবেন। হি ক্যাচেস ফিশ ইন দা রিভার।
যদি আমরা একটু বুঝে থাকি, এখন আমরা না বোঝক করব। সে নদীতে মাছ ধরে না, সে নদীতে মাছ ধরে না, এটা কি হবে? সাবজেক্ট। নিয়ম অনুসারে আমি যেটা বলছিলাম, গঠনটা কি? গঠনটা হলো সাবজেক্ট প্লাস ডু নট অবলিক ডাজ, ডু নট ডাজ নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ডট ডট ডট। তো সাবজেক্ট হবে কি? হি। সে যেহেতু সাবজেক্ট হবে হি, সে হিও লিখতে পারি, সিও লিখতে পারি। তারপর হবে ডু নট অথবা ডাজ, দুইটার একটা। যেহেতু সে হলো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হবে ডাজ ডাজ নট। আর বলছিলাম যে যদি যখনই আমরা ডাজ নট ব্যবহার করব, তখন ভার্বের সাথে এস বি এস উঠে যাবে। অর্থাৎ এই যে উপরের অংশে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের সাথে এস বা ইএস বসছিল, এস বা ইএস অতিরিক্ত বসছিল, এই এস বা ইএস অতিরিক্তটা উঠে যাবে। ডাজ নট ক্যাচ ফিশ, ফিশ ইন দ্য রিভার, ইন দ্য রিভার। হি ডাজ নট ক্যাচ ফিশ ইন দ্য রিভার। এখানে ক্যাচেস হয় নাই, কারণ যে এই এস বাই এসটা উঠে যায়। কেন উঠে যায়? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলারের কারণে ডাজ নট আসছে, আর ডাজ নট আসলে এস বাই এসটা উঠে যাবে। আশা করি এতটুকু সবাই বুঝেছেন। এখন আমি কিছু উদাহরণ আপনাদেরকে দিয়ে দিই, এটা আমাদেরকে করে দেখাবেন। সবাই এটা করবেন, বাড়িতে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আমাকে জানাবেন। আমি কয়েকটা উদাহরণ দিই। এক নাম্বার, আমি বই পড়ি। নাম্বার 2, তিনি ব্যাংকে চাকরি করেন। নাম্বার 3, তারা নদীতে যায়। নাম্বার 4, ছেলেটি কাজ করে। ছেলেটি কাজ করে। নাম্বার 5, আমরা বিকেলে বল খেলি। এই 5টা উদাহরণ দিলাম। এই 5টা উদাহরণ খুব সুন্দর করে প্র্যাকটিস করবেন। সকলকে ধন্যবাদ। আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি সলভ করে দেব।